হ্যালো এভরিওয়ান, গল্পের নতুন একটি এপিসোডে আবারও আপনাদেরকে স্বাগতম। এর আগের পর্বে আমরা দেখেছিলাম হিয়ান টাকলার হাতটা ফুটো করে দেয়। তাহলে আজকের পর্ব শুরু করা যাক। হিয়ান সেখান থেকে চলে যায় এবং মনে মনে ম্যাডাম চেনের সাথে দেখা করার উপায় সম্পর্কে ভাবতে থাকে। আর ঠিক তখন তার ফুশনের সাথে দেখা হয়ে যায়, যে কিনা কোনো কারণে তার ক্যাম্পাসে এসেছে। সে হিয়ানকে লক্ষ্য করে বলে, হিয়ান, আমি শুনেছি তুমি নাকি টাকলার হাতটা ফুটো করে দিয়েছো। জবাবে সে বলে, কিন্তু আমি তার আঙুল কাটিনি। ফুশন তখন বলে ওঠে, এখানে একসময় একজন সম্মানিত নারী ছিল, সে কোথায় হারিয়ে গেল? তোমার এই অ্যাটিটিউডই আসলে আমার খেলনা হওয়ার জন্য পারফেক্ট। ফুশনের সেক্রেটারি তখন তাকে বলে ওঠে 3 দিনের জন্য তাকে দেশের বাইরে যেতে হবে এবং তাদের এখনই বের হওয়া উচিত। হিয়ান তখন কৌতূহলী হয়ে বলে, তুমি দেশের বাইরে যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা দিয়ে তুমি কি করবে? নাকি তুমি আমার ব্যাপারে এখন কেয়ার করো? জবাবে হিয়ান বলে, হ্যাঁ, আমি অনেক কেয়ার করি। আমি প্রার্থনা করতাম তোমার প্লেনটা যেন সমুদ্রে ডুবে যায়, যদি না তাতে অন্য প্যাসেঞ্জাররা থাকতো। জবাবে ফুশন বলে, অন্য প্যাসেঞ্জার নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ আমি আমার প্রাইভেট জেটে যাব। কিন্তু বেশি খুশি হয়ে যেও না, আমার তোমার উপরে সার্বক্ষণিক নজর থাকবে। আর যদি ইয়ানজির সাথে ভুলেও দেখা করেছো তাহলে তার বাকি আঙুলগুলো আমি কেটে দেব। হিয়ান মনে মনে ভাবতে থাকে, ট্র্যাকারটা আমার ফোনে লাগানো আছে, ওর কি মনে হয় আমি এতটাই বোকা যে সবখানে আমি ফোন নিয়ে যাব? ফুশন তখন সেখান থেকে চলে যায় এবং বলে ওঠে, আমাকে মিস করতে ভুলো না। তার ফোনটা যেহেতু ভাঙা ছিল, সে ফোনটা সার্ভিসিং এর জন্য পাঠিয়ে দেয় এবং বলে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। সে একটা ট্যাক্সিতে চেপে বসে এবং দ্রুত সে ম্যাডাম চেনের বাসায় চলে যায়। ম্যাডাম চেন তখন তাকে কিছু ফাইল দেখিয়ে বলে, সেনজি যখন জেলে ছিল সেখানে থাকা অবস্থায় হু গ্রুপের তদারকিতে তার সার্জারি করা হয়েছে। মানুষ তার চেহারা বদলাতে পারলেও তার ফিঙ্গারপ্রিন্ট কখনোই বদলাতে পারে না। এখন শুধু তোমাকে তার ফিঙ্গারপ্রিন্টটা কালেক্ট করতে হবে। হিয়ান তার ফ্ল্যাটে চলে আসে এবং সেখানে এসে সে ইয়ানজিকে দেখতে পায়। ইয়ানজি তার দিকে একটা পার্সেল এগিয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য এসেছিল। বরাবর তোমার পার্সেলগুলো আমি রিসিভ করি, তাই আজও সেটাই করেছি। হিয়ান তখন তাকে জিজ্ঞেস করে, তুমি ভবিষ্যতের ব্যাপারে কি ভেবেছো? উত্তরে ইয়ানজি বলে, আমি আজ আমেরিকা চলে যাচ্ছি। আমার সামনে তেমন কোনো প্ল্যান নেই, হয়তোবা আমি দেশ বিদেশ ঘুরে বেড়াবো। এটা শুনে হিয়ান বলে, শুনে অনেকটা আনন্দের মনে হচ্ছে। ইয়ানজি তখন তাকে জিজ্ঞেস করে, আমি তোমার সাথে আবার কবে যোগাযোগ করব? হিয়ান তখন একটা ব্যথিত চেহারা নিয়ে বলে, যেদিন তুমি এমন কোনো জায়গায় পৌঁছবে যেখানে আমিও তোমাকে খুঁজে পাবো না, সেদিন আমার সাথে যোগাযোগ করো। ইয়ানজি তখন বলে, ঠিক আছে। হিয়ানের বেশ কান্না পাচ্ছিল। সে কোনোভাবে নিজের কান্নাকে চেপে রাখে এবং মনে মনে বলতে থাকে, আমি এখন কান্না করতে পারি না, আমার শক্ত থাকতে হবে। ইয়ানজি তখন বাড়ির ভেতরে ঢুকে যায়। তারা কাপল ডল কিনেছিল। ইয়ানজি সেই কাপল সেট থেকে হিয়ানের পুতুলটা তাকে ফিরিয়ে দেয়। সে হিয়ানকে বলে, আমি আশা করি তুমি তোমার যত্ন নেবে। তারা দুজনই অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে পড়ে। ইয়ানজি কান্না করতে করতে সেখান থেকে চলে যায় এবং হিয়ানও কান্না করতে করতে বলে, আমি আশা করি তুমিও তোমার খেয়াল রাখবে। ইয়ানজি চলে যাওয়ার পরে হিয়ান শূন্য ফ্ল্যাটে একা বসে থাকে। আর হঠাৎ করে তার ফোনটা বেজে ওঠে। সে ফোনটা রিসিভ করতেই ফুশন বলে ওঠে, আমার মনে হয় তুমি আমার ওয়ার্নিং শুনতে পাওনি। তুমি ইয়ানজির সাথে কেন দেখা করতে গেছো? তার কথা শুনে হিয়ান অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে এবং সে চিৎকার করে করে বলতে থাকে, তুমি আমার কাছ থেকে আর কি চাও? তোমার কি মনে হয় আমি তোমার গার্লফ্রেন্ড? প্রতিনিয়ত আমাকে অপমান অপদস্থ করা কি তোমার জন্য যথেষ্ট নয়? হিয়ান অনেক চিৎকার করে করে কথাগুলো বলতে থাকে। ফুশন তার কথাগুলো চুপচাপ শুনতে থাকে এবং সে জিজ্ঞেস করে, হিয়ান, কি হয়েছে? হিয়ান তখন কাঁদো কাঁদো গলায় বলে, ইয়ানজি আমাকে ছেড়ে চলে গেছে, সে আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না। আমি তাকে 10 বছর ধরে ভালোবাসি। তুমি কি জানো 10 বছর সময়টা কতটা লম্বা? তুমি কি জানো ভালোবাসার মানুষের কাছ থেকে জোরপূর্বক আলাদা হয়ে যাওয়ার অনুভূতি কি? যেন তোমার হৃৎপিণ্ডকেও তোমার বুক থেকে ছেড়ে নিচ্ছে। ফুশন তার কথাগুলো চুপচাপ শুনতে থাকে, এতে কোনো জবাব করে না। সে তার পথের মধ্যে দাঁড়িয়ে পড়ে, যেন সে গভীর কোনো চিন্তায় মগ্ন আছে। তার সেক্রেটারি তখন তাকে বলে ওঠে, আপনার জন্য অনেক মানুষ অপেক্ষা করছে, এবং আবারও সে তার মিটিংয়ে চলে যায়। এদিকে হিয়ান তার রুমে শুয়ে শুয়ে ভাবতে থাকে, যখন কোনো পুরুষ কোনো নারীর চিৎকার চেঁচামেচি মুখ বুঝে সহ্য করে, এর মানে তার মনে তার জন্য ফিলিংস তৈরি হয়েছে। আর এটা অনেকটাই সম্ভব যে ফুশন আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, যেটা আমার জন্য অনেক ভালো একটা জিনিস। এটাই আমাকে তাকে ভেঙে ফেলার সুযোগ এনে দেবে। ফুশন 3 দিনের জন্য দেশের বাইরে ছিল এবং এই 3 দিন সে একদমই শান্তিতে থাকতে পারেনি। হিয়ান এবং ইয়ানজির দেখা হয়েছে এই জিনিসটা ভেবে সে তার বডিগার্ডকে বলে হিয়ানের অ্যাপার্টমেন্টের সব সিসিটিভি ক্যামেরা চেক করতে। জবাবে তার বডিগার্ড তাকে জানায়, তার আদেশে অনেক আগেই হিয়ানের অ্যাপার্টমেন্টের সব সিসিটিভি ডিসেবল করা হয়েছে। সে তার রাগকে একদমই নিয়ন্ত্রণ করতে পারছিল না। ফুশন প্রচন্ড রাগে ফুঁসে ওঠে এবং বারবার তার সেই ভিডিওটার কথা মনে পড়তে থাকে। আর ঠিক তখন তার বডিগার্ড তাকে জানায় হিয়ান ফিরে এসেছে। সে দ্রুত হিয়ানকে দেখতে চলে আসে এবং হিয়ানকে দেখে বলে, এখানে আসো। হিয়ান তার কথা মতো উপরে চলে যায়। সে হিয়ানকে বলে, গিয়ে গোসল করে আসো। উত্তরে হিয়ান বলে,
আমি গোসল করেই এসেছি। ফুসেন তখন বলে ওঠে, তাই বুঝি, কিন্তু আমার এমন কেন মনে হচ্ছে যেন তুমি নোংরা কোনো কিছু স্পর্শ করে এসেছো। নিজের চেহারাটাকে তো একদম কেক বানিয়ে রেখেছো। ইয়ানজির জন্য এত বেশি মেকআপ করা কি খুব জরুরি? তোমরা কি একটু বেশি লাভিডাবি না? তার কথা শুনে বোঝা যাচ্ছিল সে অনেক বেশি জেলাস। হিয়ান তখন তার কথা শুনে হাসতে থাকে এবং এটা দেখে ফুসেন অনেকটা ক্ষেপে যায়। সে হিয়ানকে নিয়ে গিয়ে সজোরে ওয়াশরুমের অলের দিকে ছুঁড়ে মারে এবং তার চেহারার উপরে ঠান্ডা পানি ঢালতে ঢালতে বলে, এখন কি মনে হচ্ছে? এখন কি আমার কথা তুমি বুঝতে পারছো, নাকি এখনো মনে হচ্ছে যে আমি তোমাকে ডেট করতে চাইছি? হিয়ান তার কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ হাসতে থাকে আর হঠাৎ করেই সে অজ্ঞান হয়ে পড়ে এবং এটা দেখে ফুসেন অনেকটা চমকে যায়। সে দ্রুত হিয়ানকে বাথটাবের গরম পানির ভেতরে বসিয়ে দেয় এবং তখন সে বুঝতে পারে হিয়ান আসলে অনেক বেশি অসুস্থ এবং তার পক্ষে একা বসে থাকাও সম্ভব না। তাই সে হিয়ানকে সাহায্য করে। ফুসেন হিয়ানের জন্য ডাক্তারকে ডাকে। হঠাৎ করে ফুসেন হিয়ানের ব্যাগটা নিয়ে নেয় এবং সেখান থেকে একটা পিলের কৌটা নিয়ে নেয় এবং বলে, ডাক্তার বলেছে এই ওষুধটার কারণেই তোমার ব্যথা হচ্ছে। হিয়ান তখন শীতল গলায় উত্তর দেয়, তাহলে তুমি কি চাও, আমিও একটা বাস্টার্ডের জন্ম দেই? ফুসেন তার কথার কোনো জবাব দেয় না। রাতে হিয়ান অপরদিকে ফিরে ঘুমিয়ে পড়লে ফুসেন তাকে নিজের দিকে ডাক দেয়। হিয়ান তখন বলে ওঠে, আমার জীবন ধ্বংস করার নতুন প্ল্যান খুঁজছো বুঝি? ফুসেন তখন মনে মনে ভাবতে থাকে, যদি হিয়ান অন্য সব মেয়ের মতো হতো তাহলে তাকে আমি কবেই শেষ করে দিতাম। সে তখন হিয়ানকে জড়িয়ে ধরে বলতে থাকে, চিন্তা করো না, আমি তোমাকে যতটা ঘৃণা করি তাতে আমার বদলা আমি ধীরে ধীরে তোমাকে যন্ত্রণা দিয়ে দিয়ে নেব। হিয়ান তাকে পাল্টা জবাব দিয়ে বলে, তোমারও সাবধানে থাকা উচিত, কে জানে কবে আমি একটা মার্ডার করে বসি। পরের দিন ব্রেকফাস্ট করার সময় হঠাৎ করে হিয়ানের মা তাকে কল করে। হিয়ান তখন তার মায়ের সাথে ফোনে কথা বলতে বলতে টেবিল থেকে উঠে পড়ে এবং সে তখন ইচ্ছাকৃতভাবে ফুসেনকে বলে তাকে জুসের প্যাকেটটা পাস করতে। ফুসেন তখন তাকে নিজের জুসের প্যাকেটটা দিয়ে দেয়। হিয়ান তখন যথেষ্ট শান্ত থেকে তার রুমে চলে আসে এবং দ্রুত সেই প্যাকেট থেকে ফুসেনের ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে নেয়। হিয়ান তার ইউনিভার্সিটিতে চলে যায়, কিন্তু সেখানে লোকজন হিয়ানের দিকে একটু অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল। আসলে হিয়ানকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা স্ক্যান্ডাল বেরিয়েছে, যেখানে লেখা আছে হিয়ানের সাথে ফু গ্রুপের মালিকের সম্পর্ক রয়েছে এবং একই সাথে তার স্টুডেন্ট শু চেনবো তাকেও এই ঘটনায় জড়ানো হচ্ছে। এসব ঘটনায় তার স্টুডেন্ট অনেক বেশি হীনমন্যতায় ভুগছিল। হিয়ান তখন তার স্টুডেন্টকে দেখে বলে, চেংবো, যদি তুমি এমন কিছু করে না থাকো যেটার জন্য তুমি লজ্জিত, তাহলে মাথা তুলে দাঁড়াও। তার কথা শুনে চেনবো মাথার উপর থেকে হুডিটা সরিয়ে ফেলে। হিয়ান তখন তাকে বলে, এই ফাইলটা দ্রুত আমার অফিস ডেস্কে পৌঁছে দাও। সবাই তখন হিয়ানকে ঘিরে ধরে এবং তাকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। হঠাৎ করে ভিড়ের মধ্যে কেউ একজন হিয়ানকে সেখান থেকে নিয়ে যায়, আর এটা ছিল ফুসেনের বডিগার্ড। সে হিয়ানকে জানায় আসল কালপ্রিটকে ধরা গেছে এবং সে তাকে সেখানেই নিয়ে যাচ্ছে। হিয়ান সেখানে গিয়ে দেখতে পায় তার সেই স্টুডেন্ট যে কিনা বারে কাজ করে সে বেহাল দশায় সেখানে রয়েছে। বোঝাই যাচ্ছে তার উপরে বেশ মারধর করা হয়েছে। সে বারবার ফুসেনের কাছে ক্ষমা চাইতে থাকে এবং বলে সে আর কখনো এমনটা করবে না, তার ভুল হয়ে গেছে। এসব দেখে হিয়ান ফুসেনকে বলে মেয়েটাকে ছেড়ে দিতে। ফুসেন তখন অবাক হয়ে বলে, ইয়ানজির আঙুল কাটায় তুমি টাকলার হাত ফুটো করে দিয়েছো, অথচ এখন তুমি তাকে ক্ষমা করে দিতে চাইছো। উত্তরে হিয়ান বলে, আমি সবার আগে একজন টিচার, অবশ্যই তাকে ক্ষমা করা আমার জন্য সহজ না। ফুসেন তখন কঠোর ভঙ্গিতে বলতে থাকে, এই মেয়েটা মৃত্যু ডিজার্ভ করে কেবলমাত্র এই কারণে যে সে তোমার স্টুডেন্ট, আমার তাকে মাফ করে দেওয়া উচিত। হিয়ান তখন তাকে শান্ত ভঙ্গিতে বলতে থাকে, ফুসেন, তুমি আর এখন রাস্তার কোনো গুন্ডা নও, তাই গুন্ডাদের মতো আচরণ না করাই তোমার জন্য শ্রেয়। সবার সামনে নিজের সম্মান বজায় রাখো। ফুসেন তার কথায় কিছুটা ক্ষেপে যায় এবং বলে, তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি অহংকারী ভাব করছো? ঠিক আছে, তোমার স্টুডেন্টকে তুমি এখান থেকে নিয়ে যাও। হিয়ান তখন মেয়েটিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। মেয়েটি তখন তাকে প্রশ্ন করে এত কিছুর পরে সে তাকে কেন বাঁচালো। উত্তরে হিয়ান বলে, তুমি যা করেছো তার জন্য অবশ্যই আমি তোমাকে অনেক ঘৃণা করি। আমি আমার চোখের সামনে কাউকে মরতে দেখতে পারি না। হিয়ান তার স্টুডেন্টকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর ঠিক সেই সময় সেখানে নতুন ঝামেলা চলে আসে। অফিসার চেনের মেয়ে, যাকে তার দাদি বারবার এসব ব্যাপারে জড়াতে নিষেধ করেছে, সে একজন ওয়েট্রেস হয়ে ফুসেনের রুমে ঢুকে পড়ে। শিয়াবু তখন ক্ষেপে বলে ওঠে, এটা কখন আনার কথা, এত দেরি কেন হয়েছে? মেয়েটা তখন বারবার তাদের কাছে ক্ষমা চাইতে থাকে এবং যেহেতু তার কাজের তেমন অভিজ্ঞতা নেই, সে শুরুতেই অনেকগুলো ভুল করে ফেলে। ফুসেন তখন ভালোভাবে তার দিকে লক্ষ্য করে এবং বলে ওঠে, আমি তোমাকে এর আগেও দেখেছি, তুমি তো সেই স্টুডেন্ট যে গ্রুপ ফটো তুলেছিলে, তুমি ছবিটা এখনো আমাকে পাঠাওনি। উত্তরে মেয়েটা বলে, আমি কার্ডটা হারিয়ে ফেলেছিলাম। শিয়াবু তখন বলে ওঠে, ও আচ্ছা, আপনারা একে অপরকে আগে থেকে চেনেন, তাহলে একটা কাজ করা যাক, একটা গেম খেলা যাক। তুমি 3টা সুযোগ পাবে, যদি জোকস বলে তাকে হাসাতে পারো তাহলে সে ড্রিঙ্কস করবে,
আর নইলে তুমি। ফুসেন প্রথমে আগ্রহ না দেখালেও গেমের নাম শুনে তার হিয়ানের কথা মনে পড়ে যায় এবং সে কিছুটা কৌতূহলী হয়ে ওঠে। সে তখন বারবার ফুসেনকে হাসানোর চেষ্টা করতে থাকে, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয় এবং এর ফলে তাকেই ড্রিঙ্কস করতে হয়। মেয়েটা সেখানে জ্ঞান হারায়। ফুসেন এবং শিয়াবু তখন সেখান থেকে বেরিয়ে আসে। শিয়াবু তখন তাকে বলে, ভাই আজ চলে যাওয়ার দরকার নেই, আপনার জন্য একটা সারপ্রাইজ রেডি করা হয়েছে। ফুসেন তখন অন্যমনস্ক হয়ে তাকে জিজ্ঞেস করে, আজ অনেক বেশি শীত পড়েছে, হিয়ান খুবই পাতলা জামা পরে এসেছিল, তোমার কি মনে হয় তার ঠান্ডা লাগবে? তার প্রশ্ন শুনে সে অনেক বেশি অবাক হয়ে যায় এবং বলে ওঠে, হয়তোবা। তাহলে আজ এই পর্যন্তই, কথা হবে আবারও নতুন কোনো পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পের সাথে থাকুন।